আচ্ছা এই একটু লিট্টি খাচ্ছি না, আর ওই লিট্টি খেতে গিয়ে মনে পড়ে গেল যে আমাদের পাশের মঠ ব্রহ্মনিবাস বেনারসে, ওখানে একজন সংস্কৃত ভাষী নেপালি ব্রহ্মচারী ছিল, তার নাম হচ্ছে প্রবোধানন্দ। পাশে যে নেপালি বাবা ছিল, হ্যাঁ, তোদের মনে থাকবে। ওই আশ্রমটা তখন বানেওনি। কোন আশ্রমটা? নতুনটা? না না, নতুনটা একদম ছোট একটা দরজা ছিল মঠের পাশে। 5 বছর হয়েছে, 7 বছর। কতবার তো আমরা গেছি ওনাকে মঠে করতে, ইনভাইট করতে। হ্যাঁ হ্যাঁ, তো ওর একটা ইয়ে ছিল, গুরুদেব যখন এখান থেকে যাবেন, গুরুদেব দাঁত দিনের দিন খারাপ হয়ে আসছে, কাজেই আর কি নিজের যে গরু ছিল সেই গরুর ঘিয়ে সব রান্না হবে, সেই গরুর থেকে দই পাতা হবে, সেই গরুর থেকে ক্ষীর বনবে, মানে ওই গরুর দুধ থেকে বেশি বলতো না আমাকে। আর ইয়ে পরমানন্দ স্বামীজি, ও তো ওই মঠেই থাকতো, পরমানন্দজি, দাড়ি স্বামীজি, আর আমি। তারপরে একবার একটু কি খেয়াল হলো বলে আমি আর একটু বলবো টলবো, মানুষের স্বামীজি টামীজি আরও কিছু বন্ধুকে বলেছিল। ঠিক আছে, এটা মনে আছে যে আমি গুরুদেব, পরমানন্দ স্বামীজি, ব্যাস আমি এই বারের মধ্যে নেমন্তন্ন করেছি। এখন যেদিন নেমন্তন্ন করতে আসছো, গুরুদেবের পরে সুবিধা হবে কোন দিন, এসব দেখে একটা দিন খাওয়া তো সকালবেলা। গুরুদেব খুব ওকে ইয়ে করতেন, সম্মান করতেন, এই জন্যে যে সংস্কৃতি সবসময় ইয়ে, আর আমাদের মঠের নিয়ম নিষ্ঠাটাকে খুব মানত। তো গুরুদেব এসে বলে গেল, মানে ওই গরুর গুতে ইয়েতে, ওইতে যে ইয়ে বনবে, ওই ঘুঁটে, ও তাইতেই শুধু রান্না করবে, বুঝতে পেরেছো? এইরকম সব ব্যবহার ইয়ে। আমার এসেছে নেমন্তন্ন করতে, গুরুদেব বলেছেন, দেখো আজকালকার দিনে তুমি যা করবে করবে। ওই লিট্টি করতো, তারপরে ভাত, অরুর ডাল, একটা আলুর সবজি, এসব এসব ইয়ে ঠিয়ে না, তারপরে রায়তা, তারপরে পায়েস, এইসব ব্যবস্থা ছিল। তা গুরুদেব বলে দিয়েছেন যে দেখো তুমি করবে কি, আমার জন্যে 2টো রুটি, আমি এটাও খাবো, ভিতর জানেন তো এটা বানাবে। ঠিক আছে, গিয়ে বসেছি, সবাইকে এক করে দিচ্ছে যাতে বার, কিন্তু রুটির আর সম্ভব দেখছি না। গুরুদেব আমার দিকে তাকাচ্ছেন, কী ব্যাপারটা হলো, আমি গুরুদেবের দিকে তাকাচ্ছি, ও মনে আনন্দে করে বেড়াচ্ছে সব। ওই যে মধ্যে খাওয়া প্রায় শেষের দিকে, ওই কাছে গুরুদেব সেই ইয়ে করে, মানে ওইরকম করে কাণ্ড করে নরম হয়েছে, কিন্তু গুরুদেবের দাঁতের পক্ষে এটাই করা, বুঝতে পেরেছো না? সে যত ইয়ে করে তাও একটু ডাল ফাল দিয়ে, শেষকালে ওর মনে পড়ে গেছে,
এরকম করছে, ইস गुरुजी बहुत अपराध, गुरुजी कहना आपका है। उसके पहले भोजन का बारे में पूछते थे कैसे हुआ, बोले बहुत बढ़िया, आपका आप सब बनाया इतना प्रेम से, सब बहुत बढ़िया। ওইটা বলে মনে পড়ে গেছে যে গুরুদেব বলেছিলেন দুটো রুটি করে দিও। নিয়ে মাথায় ইয়ে করে, इस गुरु जी आपका बहुत असुविधा, बोले ना 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 सब कोई व्यापार नहीं है, सब अच्छा हुआ, थोड़ा तो चावल लिया, हमारा ये पेट भर गया, लिट्टी भी खाया। जब हम लिट्टी देते আসতো না, আমি বলতাম না, বুঝতে বলতেন আর একটা নাও, এই একটাই আগে, আর ফেলা চলবে না কিছু। তো এই মনে পড়ে গেল, হ্যাঁ এই যে বুঝলাম অনেক কিছু বলতে পারছে না, কিন্তু আমাদের উপনিষদে আছে অন্নং ন নিন্দাত, মানে কি অন্যের কখনো নিন্দা করবে না, এসব ইয়ে করবে না। কারণ কি, অন্ন হচ্ছে ব্রহ্ম। সেই জন্য একবারে আলাদা করে 3টে প্রকরণ আছে অন্যের ব্যাপারে। কখনোকে নিন্দা করবে না, প্রথম কথা। অন্যকে কখনো প্রত্যাখ্যান করবে না, আর অন্যকে খুব বৃদ্ধির চেষ্টা করবে, মানে এমন সবই করবে যাতে করে তুমি 5টা লোককে খাওয়াতে পারো, এই কথা হচ্ছে। অর্থাৎ মানুষ এই যে বৈভব ইয়ে সব আয়ত্ত করছে, বুঝতে পারছ, কিন্তু সব নিজের। বলছে অন্ন বাড়াও, এই জন্যে অন্ন নিন্দাত, অন্ন ন পরিচক্ষিত, মানে অন্যকে প্রত্যাখ্যান করবে না, আর অন্ন বহু করবে, অন্যকে বাড়াও যাতে তুমি আরও অনেক লোককে অন্ন দিতে পারো। মানুষ হয়তো বাড়াচ্ছে ঠিকই, কিন্তু দিচ্ছে কজনকে। সেই জন্য এরা সব ওই এই জন্মতে পার পেয়ে গেলি, ওই জন্মে ইয়ে করতে হবে, সেই জন্য মানুষকে দিয়ে দিয়ে সব করতে হয়। তো ওই অন্য সেই গুরুদেবের কি প্রশংসা, নাই নেই हमारा कोच नहीं हो, आप इतना सब बनाया, হ্যাঁ। আর আমি মাঝে মাঝে দেখছিলাম, তাহলে উনি সব আস্তে আস্তে সব ম্যানেজ করলেন, ইয়ে দিয়ে খুব ডালটা দিয়ে নরম করে করে, তখনই ওর মনে পড়ে গেছে। সেই জন্য কোনো জায়গায় গিয়ে গুরুদেব তখন নিন্দে করতেন না, মানে কোনো ব্যাপারে। একবার হয়েছে কি, কি একটা ব্যাপারে ডালেতে নুন দিতে ভুলিয়ে গেছে নাকি, একবারে খেয়ে নেবার পর কে জানে জিজ্ঞেস করে, না কেড়ে দেওয়ার পর উঠে যাওয়ার সময় গুরুদেব বললেন যে না, ডালটাতে একটু নুন দিয়ে দিও, ডালটাতে নুন নেই। আপনি আগে বললেন না, কেন বলবো, ভগবানকে ওই ভোগ দেওয়া হয়েছে না, আমি ওর সঙ্গে ইয়ে যোগ করে খাবো। হ্যাঁ বাবা কখনো বলতো, হ্যাঁ হ্যাঁ মানে শেষে কোনো কিছু, আর ওর সময় কিছু বলবেন না, হ্যাঁ বাবা ইয়ে বিরক্ত করবে, বলে না না অন্য সব তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, এই বলে দিলাম তোমরা যখন খাবে আগে নুন দিয়ে নাও, তাহলে ইয়ে লাগছে, ডাল ভালো হয়েছে, এরকম। খুব খাওয়ার দিক দিয়ে ইয়ে ছিলেন। এই ডালটা নুন দিয়েছে তো নাকি? হ্যাঁ এটা ঠিক আছে, আমি তা বলছি না, বলছি যে গুরুদেব বলুন ভগবান খেলেন এই, আর আমি খাবো, যে সবগুলো শিখবার। আমি হচ্ছে তাই তো বটে। তারপর কি বলবো, ওইটা একটা ঘটনা মনে পড়ে গেল, একটা আমার ঘটনা বলি। তখন যেটা এখন স্টোর, ওইটা ছিল খাবার ঘর, আর ওর পেছনে ওই যে ইয়ে ওই চৌকাটটা, ওখান দিয়ে নেমে যেতে হতো।
ওই যে আমাদের দুটো পেছনে বনেছে ভরাট করে। স্টোর কোনটা ওই পাতাল ঘরটা? না না না, রান্নাঘর, আচ্ছা ওর পাশের তারপরে খাবার ঘর, তারপরে যে ঘরটা ছোট্ট ও ওইটা, ওখানে ইয়ে হতো। আর ওখান দিয়ে নিচে 3 স্টেপ নিচে নিয়ে গিয়ে ওখানে রান্নাঘর ছিল টালির, ওর পেছনে কোণের দিকে ঠিক এখন যেখানটায় রান্না হয় বলতে গেলে ওই জায়গাটা ফাঁকা ছিল। ওই এদিক ইয়ে মানে ওই ফাঁকা জায়গাটাতে একটা বড় চুলা করা থাকতো, যদি মঠের এই উৎসবের সময় ইয়ে বানতো, ওই কি বলে লাড্ডু ইয়ে মিষ্টি আর কি ইয়ে। তো গুরুদেব ওই পাশে ওখানে বসতাম সাধারণত এরকম, আমি কোনটা গুরুদেব মাঝখানটায় বসতেন, ওদিকে কোনো যদি সাধু টাধু থাকলো তিনি হরিকে বসতে বলতেন, হরি বলবেন না না না, তারপরে আর চেষ্টা করতেন না, মানে পাশে বসলে গেরুয়া রং টং ধরে যায় কি বুঝলে না, সন্ন্যাসীর পাশে বসবার। যাই হোক সেদিন কে গাছের ইয়ে দিয়েছে মুঞ্চাক, ওর নামটা ভুলে যাচ্ছি, নলিনী, হ্যাঁ ওই ওরা ব্যানার্জি, ওদের লম্বা করে একটা ছেলে ছিল, সে দিয়ে এখন গুরুদেবের শিষ্য ছিল, মাঝে মাঝে ও খুব ওদের খ্যাতি করা ছিল। মাঝে মাঝে ওই কিছু ইয়ে হলে গুরুদেবের জন্য পাঠাতো ক্ষেতের, মানে এটা ওটা অনেক, কোনো সময় ছেলেটা এদিকে কাজ করতো বহু দূর, সেই গিয়ে কোথায় সেই সুন্দরপুর সুন্দরপুর ওই রকম দূরে কোথায়, কিন্তু সেই লম্বা করে যে ছেলেটা এদিকে কোথায় কাজ করতো, ওর মা আর বাবা ও বলতো যে যা এটা ইয়েতে পৌঁছে দিয়ে আসবে মঠে। তো ওরকম গাছের তেজি, এবারে ইয়ে পুঁই শাক হয়েছে, আমি বসে বসে দেখি পুঁই শাক, যে কোনো ডাঁটা ভয়ঙ্কর পছন্দ। তো ওটাতে আর ভোগে টোগে লাগে না, একটা জামবাটির মতন এক বাটি সব এটা ওটা আনাজ টানাজ দিয়ে ওই যা তৈরি হয়েছে, মানে ওইটা দিয়ে এক বাটি, খারাপ না পরিমাণ। আমি পাশে বসে রয়েছি, ইয়ে মধুদা বলে একজন রান্না করতে, তখন মধুদা বলে গেল, বাবা ইয়ে বাবার কাছে দিয়ে দিলাম, বাবা আপনার হয়ে গেল ওদের, হ্যাঁ হ্যাঁ আপনার ইয়ে আমি এখান থেকে দিয়ে দেবো। পাশে বসে রয়েছি, এখন ডাঁটাগুলি বেছে বেছে নিয়ে খুব খাচ্ছেন, ছিপড়ে জমা করছেন, নিয়ে বললেন না না তোমরা চুপচাপ দেখছো, তোমাদেরও এবার দিই একটা হয়ে, আমরা না না আপনি খান না, আমরা সব নিয়ে নেবো ওখান থেকে, খাওয়া হয়ে গেলে, না 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 নিয়ে কিছুক্ষণ বাদে আমি এখন বলে ফেলেছি যে না, মানে দেখলাম যে সাপগুলি সব রয়েছে আর কি, ও দা এদিকে ইয়ে ওই একটু আগে যদি ডাঁটা ফাঁটা থাকে, আমি তো দেখেছি ডাঁটা প্রায় নেই, কিন্তু তবুও যদি ইয়ে মানে ডাঁটা ফাঁটা দেখে একটুখানি দিলেই হবে, ব্যাস এত খাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ সে কি, ও ডাঁটা তুমিও ভালোবাসো, তা আমার কাছে বলবে, মানে আমি ওকে বলবো যে আপনি আমার জন্য রেখে দিন। এই আমার হাসি পেল, এ কি ইস, আমি তো এরকম জানলে আমি তো তাহলে এরকম করে খেতাম না, আমাকে তো আগে বলবে যে ডাঁটা, আমি কি করে বলি যে আপনি খাবেন, তৃপ্তি করে খাচ্ছেন, আর আমি বলবো যে ডাঁটা রেখে দিন আমার জন্য, এরকম সব মজাদার ব্যাপার। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কদর করতেন।
কেউ কিছু একটা নতুন কিছু করবো টরবো বলে খুব উৎসাহ। 100 লোক এই ডুবে টুবে দমনদীপ পান্ডে এদের সব ইচ্ছা হলো যে লিচু চৌকা হোক শীতের দিন, বুঝলে তো শীতকালেই যেতেন, ফুটে ফুটে সব জোগাড় হয়ে গেল, কালকে অন্য কিছু হবে না। গুরুদেব লিচু চৌকাটাতে খুব উৎসাহ ছিল, ভালোবাসতেন। আসলে ওই দিককারই তো লোক ছিলেন, পুরুলিয়া, বুঝতে পেরেছেন না? পুরুলিয়া আগে বাংলায় ছিল, তারপরে বিহার বাংলা ইয়ের পর কিছু বিহার এরিয়া ওদিকে চলে যায়, কিছু এদিকে চলে আসে। তো পুরুলিয়াটা পুরুলিয়া পর্যন্তই, তারপরে যা কিছু কিন্তু তা নয়, ভাড়াজুড়ি গ্রাম টাম গুরুদেবের ইয়ে ওসব আগে বেঙ্গলের মধ্যে ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার ধরনটা ওই খুব গুড় পিঠে ভালোবাসতেন। গুড় পিঠে তোমরা জানো না, চাল মুড়ি দিয়ে গুড় দিয়ে, বুঝতে পেরেছ, ওই মেখে তার মধ্যে একটু সব টিয়ে দিয়ে ট্রেনেতে বিক্রি হয় না, এবারে ওটা ঘিয়ে করে ওই রকম চেপটে করে ওটা বলে ভাজে নাকি, গুড় পিঠে জানো কি, পিঠে আর কি, ওই হয়ে গেল তৈরি, একটু বোধহয় হালকা ভেজে নেয়, নিয়ে খুব স্বাদ হয়। গুরুদেব খুব প্রিয় ছিল, আর ওতে যদি একটু বক্কাল টক্কাল দিতে পারা যায় একটু, আমার তো মনে হয় খুব ভালো। তা যাই হোক, গুড় পিঠেটি খুব পছন্দ ছিল। ওখান থেকে কেউ এলেই, রবিকে তো চিনিস, রবি ছিল গুরুদেবের বড় ভাইয়ের ছেলে, রবি, অশোক, ওই রবি মারা গেছে। রবির এক মাস্তুতো ভাই ছিল, রেলে কাজ করতো। ও যখনই আসতো, আর ওর বুড়ি মা 107 না 8 বছর বেঁচে ছিল। তো সে ওই গুরুদেবের জন্যে ওই গুড় পিঠে করে পাঠিয়ে দিত। এলে অন্য কিছু পাঠাতে হবে না, ওই যেন যখন বলাই ছিল, তোমরা যখনই আসবে অন্য কিছু না, আমার জন্য গুড় পিঠে নিয়ে আসবে। গুরুদেবের গুড় পিঠেটি খুব পেয়েছিল। নিজে রান্না বান্না করেছেন, এখানে এসে রান্না করেছেন, পরের দিন ইয়েতে যাওয়া হবে, একটা দিন এখানে যেন গ্যাপ, বিকেলবেলা এসে পৌঁছেছি, কাল দিয়ে ওখানে গুরুদেব আসবে বলে শুদ্ধদেব স্বামীজি সব বাজার করে রেখেছে। সেই কি গুরুদেব বলেন, কী ব্যাপার, একটা বেলা দুবেলা খাবো, একবার একজন করেছি সেই মানে সেবার আলু দিয়ে গেছে, একটা গাছ হয়েছিল কলা গাছ, এই কলা গাছের সমস্ত কাঁদিটা মানে শুদ্ধদেব স্বামীজিকে বলেছে গুরুদেব আসছেন এবং একটা দিন এখানে থাকবেন। গুরুদেব বলেন এইগুলো সব কি হবে, কে খাবে, এত এত সব ইয়ে। তো সেই পরের দিন হলো যে তার আগের দিন শুদ্ধদেবজি আমাদের বিকেলবেলা এসে পৌঁছালাম, খিচুড়ি একবারে বসানো জন্য তৈরি, আর আলুর দম ইয়ে। তো সকালেরটা ভালোই হলো। তো পরের দিন গুরুদেব বললেন আমি রান্না করব, আমাদের বললেন যে তোমরা একটা চুলা তৈরি করো। এই যে জায়গাটার সামনে, এই যে ওইখানটাতে ইট দিয়ে এদের সঙ্গে ইয়ে করা ছিল, ওই যেখানে কাঁচের দরজাটা হয়েছে ওইখানে। তো ওইখানে পাথর ইয়ে ছিল, ওখানে খানিকটা মাটি ফেলা ছিল, ওখানে একটা স্কোয়াশ গাছ ছিল। তো ইয়েগুলোতে বললেন যে আমি এক কাজ করো, ওই ইয়েটা
একটা ইয়ে করো, কি বলে, ওই 3টে পাথর নিয়ে এসো, বেশ এরকম উঁচু। তো নিচের থেকে কত নিচে, বুঝতে পারছো? তখন গঙ্গা সেই এই উপর থেকে নিচে ওইসব তখন ঘাটও তৈরি হয়নি, মানে এই নিচের থেকে ঘাট হয়নি, ওইখান থেকে এবড়ো খেবড়ো চলছে। সে স্ট্রাগল করে 3টে ইট এনে, মানে পাথর এনে দেখে বলে না ঠিক আছে, মানে এখানে পাথরেরই দেয়ালটা ছিল সাজিয়ে। বুঝতে বললেন এটা ডিস্টার্ব করার দরকার নেই, ফট করে টানতে গিয়ে পাথর ইয়েটা এবারে তো এসব করতে যাও না, ওই নিচের থেকে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের তো প্রবল উৎসাহ, কালকে গৌমুখ যাওয়া আছে, আজকে সারাদিন এখানেই বিশ্রাম। একটা বিরাট ডেকচি নিয়ে তাইতে কেবল কাটাই চলছে, যত রাজ্যের আনাজ, কেউ পেঁপে দিয়েছে, কেউ মুড়ে দিয়েছে, কেউ বেগুন দিয়েছে, গুরুদেব হচ্ছে, সব মিলিয়ে একটা তরকারি হবে, নিয়ে কেটে কেটে ফেলা হচ্ছে। আমি এখন বলার মধ্যে বলে ফেলেছি কি, নিয়ে গুরুদেব বলেন আগে সব ধুয়ে নাও, ধুয়ে নিয়ে একবারে সব দাও, কচি লাউ টাউ সব কেটে বড় বড় ডুমো দিয়ে, লঙ্কা টঙ্কা। আমি এখন একটুখানি, এত বড় ডেকচি, তার আধখানা ভরে গেছে, যতই কম না কেন, কত তরকারি রে বাবা। আমি বলেছি যে আপনি এত, এই আমি এর অর্ধেকটা আমি খাবো কেবল, আর বাকি লোকগুলো তোমরা কি খাবে? আমার এই তরকারি, আমার এত তরকারি চাই, তাহলে আমার হবে না, আর একটি তো তরকারি, তারপরে আবার এটা রাত্রিরে থাকবে, এখন কি করে হবে? বলে বাপরে, এরকম যে রিয়াকশান হবে বুঝতে পারিনি। না 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 ঠিক আছে, আবার কাটলাম, নিজেই বললেন হ্যাঁ এবার ঠিক আছে ছাড়ো, একটু ইয়ে দিয়ে, মানে একটু ইয়ে টিয়ে, একটু তলায় সামান্য ফোড়ন টোড়ন দিয়ে ইয়ে করে আলাদা করে ওর উপর ঢেলে দিয়ে বললেন ওসব কিচ্ছু করবো না, ওনার একটা কড়াতে বানিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে ঘি ফি যা কিছু করবার ওর মধ্যে দিয়ে, জলটা ওইটুকুই যেটুকু দরকার। এবার শোনো, হ্যাঁ আমাদের বোধ বলেছে না ওই 3টে ছাড়া আরও 3টে পাথর নিয়ে আসবে। এবার পড়ছে, সেই দেখলাম যে এক মোটা জল না, ওর ওপর নিয়ে যা, আবার নিচের থেকে আরও 2-3টে পাথর আনতে হয়েছিল। ওই ডেকচির ঢাকার ওপরে তিনি বসিয়ে দিলেন, ওই হচ্ছে প্রেসার কুকার। তারপরে তার যা তরকারির স্বাদ না, আর তোমাদের কি বলবো। সেই সকালে অর্ধেকটা সরিয়ে নেওয়া হলো, ওর নির্দেশে অর্ধেকটা সরিয়ে দাও, আর অর্ধেকটা অমৃত একবারে, আর ভাত, ব্যাস আর কিচ্ছু হবে না। এইরকম সব ইয়ে ছিল, ওর হাতের রান্না যে খেয়েছে। আমটা অবশ্য খাই।